আবারও খারাপ সময়ের সতর্কতা আসিফ নজরুলের। স্বৈরাচারের প্রেতাত্মাদের তৎপরতা দেখছেন বদিউল আলম মজুমদার। নতুন কর্তৃত্ববাদ নিয়ে প্রশ্ন ইফতেখারুজ্জামানের। অন্তর্বর্তী সরকারে শেখ হাসিনা ও ১/১১ সুবিধাভোগীরা, অভিযোগ মেজর হাফিজের। বাংলাদেশকে অস্থির করতে সাবধান, ভারতকে হুঁশিয়ারি রিজভির। বাংলাদেশ ব্যাংক IMF বৈঠক, আর্থিক খাত সংস্কারে সহায়তা দেবে IFCO। সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণ উধারের তথ্য। সজীব ওয়াজের জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। জামিন আবেদন শিগগিরই। ক্রিকেটার সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নিলেও রাজনীতি নিয়ে জনগণের ক্ষোভ প্রশমনের দায়িত্ব তার নিজে, জানালেন উপদেষ্টা আসিফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মুক্ত সময়ে কথা বলতে পারা চ্যালেঞ্জ নয়, খারাপ সময়ে সোচ্চার থাকাটাই জরুরি। খারাপ সময় আবারও আসতে পারে, তা যেন আরও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা যায়, এজন্য সতর্ক থাকার পরামর্শ তার। এদিকে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদে ধাবিত হওয়ার শঙ্কা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাইমুর রশিদের রিপোর্ট। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করেছে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশন সহ সব কমিশনের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দলীয় কাউকে এসব কমিশনে নিয়োগ দেওয়া যাবে না। তথ্য চাইলে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়ারও পরামর্শ তার। যারা সিস্টেমের ধারক বাহক, তারা সব কিছু পেগাসাস সফটওয়্যার থেকে শুরু করে যে সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে সেগুলোকে ধ্বংস করে দেবে, বিনষ্ট করে দেবে, সেই ক্যাপাসিটি পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, এটা কিন্তু ভাবা ঠিক নয়। এইসব ক্ষমতা থেকে যাবে, তখন টার্গেটেড ইউজটা আরও হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান বাস্তবতায় তথ্য কমিশনই তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ তার। স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বিরাজমান সর্বত্র। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার এবং গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, দায়বদ্ধ না হয়, তাহলে আমরা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দায়বদ্ধ ওই যে রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থা পাবো, এটা আশা করা দুরাশা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, স্বৈরাচারী এরশাদ ৯ বছরে ৩০-৪০ জন মানুষ হত্যা করেছিলেন, আর শেখ হাসিনা মাত্র ২ সপ্তাহেই অন্তত ১,০০০ মানুষ হত্যা করে পরিণত হন অত্যাচারী দানবে। সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী সব আইন দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। জানান, সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার কথা। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম, কিন্তু আমাদের মনে রাখতে হবে দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে, এটা তো অত চ্যালেঞ্জ না। এখন আমি যদি সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি, মানুষকে ভালোবাসি বলি, আমি যদি স্বেচ্ছাসেবী সংগঠন হই, সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার হতে হবে। আমরাও যদি কোনো কিছু খারাপ করি, আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে, তখন সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই ১৫ বছরের যেই অকল্পনীয় দুঃশাসনের মধ্যে পড়েছিলাম, সেখানে আমাদের আসলে কালেকটিভ কোনো ব্যর্থতা ছিল কিনা। নতুন বাংলাদেশে নাগরিক সমাজের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন সভার আলোচকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সংবিধান ও জনপ্রশাসন সহ ৬টি বিষয়ে গঠিত সংস্কার কমিশন কাজ শুরু করবে ১ অক্টোবর থেকে। এ বিষয়ে প্রস্তুতি দেখতে সংসদের এমপি হোস্টেল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন সচিব গোলাম রব্বানী।
সংস্কার কমিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ 1 তারিখ থেকে। আজকে 29 তারিখ, হাতে আর একদিন সময় আছে। এই একদিনের সময়ের মধ্যে যেন অন্তত ওনারা কার্যক্রমটা সঠিকভাবে শুরু করতে পারে সেই ইনস্ট্রাকশন এবং সেটা দেখার জন্য এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্যই আমি এসেছিলাম। বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন তিনি একজন বিচার বিভাগীয় কর্মকর্তাই হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে আমরা নির্ধারণ করে দিচ্ছি। আর অন্য যে 5টি সংস্কার কমিশন সেটা নিজ নিজ অ্যারেঞ্জমেন্টে জনপ্রশাসন থেকে ওনারা নির্ধারণ করে দিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও ১/১১ সরকারের সুবিধাভোগীদের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান দেয়া ঠিক হয়নি। উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করেন। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আশা, রাজনীতিকে বাধাগ্রস্ত না করে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার শুধু ছাত্রদের নয়, সবার সরকার। উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বক্তব্য বিপ্লবের চেতনার সাথে মিল নেই বলে মন্তব্য করেন তিনি। সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111-এর সময়ও করেছেন। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন, যাদের ত্যাগ আছে, যারা রাজপথে নেমেছে। এদিকে জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। বর্তমান সরকারকে সাধারণ মানুষের প্রত্যাশিত ভোটাধিকারের দিকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন ক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে, গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে। যে নিয়ে আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইলে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন গয়েশ্বর চন্দ্র রায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে ভারতের জন্য ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয় বলে তিনি হুঁশিয়ার করে দেন। বলেন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এটা ভারতের পলিসি মেকারদের মনে রাখতে হবে। প্রশ্ন রাখেন, নিজেরা গণতান্ত্রিক হয়ে তারা অন্য দেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছেন, এটা কেউ মেনে নিতে পারে না। রাজশাহীতে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, স্বৈরাচার সরকারের সচিবদের রেখে নির্বাচন কমিশন সহ রাষ্ট্র সংস্কার হবে না। এই সরকারকে তারা ব্যর্থ করে দেবে। অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণ দুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে প্রত্যেকের প্রশ্ন।
দেশের আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। চলতি সফরে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেন তারা। সকাল 10টায় IMF এর 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আসেন। প্রায় 1.5 ঘন্টার মতো বৈঠক হয় সেখানে। IMF প্রতিনিধি দলের সফরের প্রথম দিকে ব্যাংক খাত ও রিজার্ভের বিষয় নিয়ে কথা হলেও এবারের আলোচনায় স্থান পায় আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজি বাজারের বিষয়গুলো। IMF এর বাংলাদেশ সফরে দেশের আর্থিক খাতের সব বিষয় সংস্কার এবং পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, IMF, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCও বাংলাদেশের অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি NBR ও ব্যাংক সংস্কার এবং জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC এর প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান। বলেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দাতা সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, NBR রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। সেগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো নিয়ে সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। LGRD মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ জানিয়েছেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে বলে অভিযোগ করেছেন তিনি। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে একথা জানান এই উপদেষ্টা। AF হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেদিকে তাদের লক্ষ্য নেই। সভায় বিশেষ অতিথি ছিলেন PPRC চেয়ারম্যান ডক্টর হুসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাব, এটাই হচ্ছে এখনকার সমবায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে দণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। আহমেদ সরারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে 2011 সালের দিকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় একটি মামলা হয়। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয়। রবিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে, এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। এই ছবিটায় বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর, তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে
আদালত হাটে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী। জনাব মাহমুদুর রহমান, তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এদিকে একই মামলায় জায়জাদিন সম্পাদক শফিক রহমান এবং আরেক আসামি মিজানুর রহমান ভূঁইয়ার সাজা আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে 1 বছরের জন্য স্থগিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশের অধিকাংশ কৃষকের আর্থিক সক্ষমতা কম হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত বন্যা, কৃষকদের কাছে অনেকটা ট্রমার মতোই হয়ে গেছে বলছেন কৃষি খাত সংশ্লিষ্টরা। এদিকে কৃষি মন্ত্রণালয় জানাচ্ছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় ৩,৩46 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষককে বাঁচাতে ও কৃষি খাতের উন্নয়নে কৃষির জন্য স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। গোলাম ময়নুল আহসানের প্রতিবেদন। কৃষি খাত নিয়ে প্রথম পর্ব আজ। উন্নত দেশে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যার ফলাফল হিসেবে উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে, যা ঝুঁকির কারণ বাংলাদেশের মতো নিচু দেশগুলো। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশে এখন ঘন ঘন বন্যা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও কৃষি খাত। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক সময় অতিবৃষ্টি ও বন্যায় 23 জেলায় গড়ে 14.58% ফসল নষ্ট হয়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 14,14,000-এর বেশি কৃষক। এদিকে আগস্টের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে 11 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বিছন ফালাইছি, সবগুলি পয়সা গেছে, এই তো এখানে বেশি দূর না। তো এখন আমার সবগুলি ব্যবস্থা যেগুলো আমার আশা ছিল, ওই আশাটা সব শেষ। এখন আমি যে এখানে মনে করেন আমার নিজের গাড়ি দিয়ে হাল বাই সবগুলি, এখন মানুষকে বলতে পারি না আমার টাকাটা দাও। কারণ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের বাপ বলেন, দাদা বলেন, এরাও এত ফানি জীবনে দেখে নাই, যে ইন্ডিয়ার বড় বড় ফানিতে আইসা আমাদের সব ধ্বংস। চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর, তো এখন তো আমরা ঘুরে দাঁড়াইতে গেলে অনেক প্রবলেম হইতে হয়। যদি সরকার কিছু চেষ্টা করে আমাদের পিছনে খাড়ে, এরকম আমি একা না, কিন্তু আমার পুরা গ্রামে এই অবস্থা। শুধু কৃষিকে ঘিরে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে। সেখানে রাষ্ট্র সংস্কারের যে কাজ হচ্ছে, সেখানে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আপনার পদ্ধতিগত বিধিবিধান, আইনের ত্রুটির কারণে এখানে কৃষক এটা পাচ্ছে না। জ্ঞান, মেধা, প্রজ্ঞা, দেশপ্রেম, আদর্শ, নীতি, নৈতিকতা যার আছে, তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কৃষির পরিকল্পনা নিতে হবে। তাহলেই আপনি এই কৃষি বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। আমরা যদি উন্নত দেশের দিকে যাই, সবার আগে কৃষিকে নজর দিতে হবে। কৃষি অনুন্নত, দেশ উন্নত, এরকম নজির আপনি দেখাতে পারবেন না। যে পাশ্চাত্যের সোসাইটিতে যারা কৃষক মার্সিডিজ চালায়, তার নিজস্ব প্লেন আছে, সে একটা উন্নত জীবনের অধিকারী, সমৃদ্ধশালী জীবনের অধিকারী। আর আমাদের দেশে কৃষক যিনি দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত। কৃষককে সুরক্ষা দিতে বীমা খাত সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ কিন্তু বন্যা এবং খরায় খুবই ঝুঁকিপূর্ণ দেশ, এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি, এবং তার জন্য বলা হয় যে কৃষি বীমা প্রচলন করা দরকার। এবং এক সময়ে আমাদের সরকারও কিন্তু বলেছে যে আমরা কৃষি বীমা চালু করব। বীমার করতে গেলে যে সমস্যাটা হয়, যে বীমার এই যে টাকাটা, যে প্রিমিয়াম, এটা দেওয়া, সরকার কিছু অংশ এখানে পে করতে পারে, এবং সেটা আমাদের যে ভর্তুকি, কৃষি ভর্তুকি আছে, সেই ভর্তুকি থেকে প্রিমিয়ামের একটা অংশ সরকার প্রদান করতে পারে। পশ্চিমা বিশ্বে আপনি আমেরিকায় যান, সেখানে দেখবেন যে এখানে এই সমস্ত কাজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা ওই প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে তাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হচ্ছে। আমরা ফসলের ক্ষেত্রেও আমরা একটা যেগুলো দামি ফসল, সেই সমস্ত দামি ফসলে বিশেষ করে ধরুন যেগুলো আমরা দামি ফল, মূল, শাকসবজি যেগুলো চাষ হচ্ছে, এর মধ্যে যেগুলোতে মূল্যবান অর্থকরী ফসল, সেগুলোর দিয়ে কিন্তু বীমা শুরু হতে পারে। কৃষি খাতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের খাদ্য আমদানি নির্ভরতা বাড়বে বলছেন
কৃষি অর্থনীতিবিদরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। সাকিব আল হাসানের মিরপুরে শেষ টেস্ট খেলা নিয়ে আরও জল ঘোলা হচ্ছে। এবার সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, খেলোয়াড় হিসেবে সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নেবে সরকার, তবে রাজনীতিবিদ হিসেবে তার প্রতি জনগণের ক্ষোভ থাকলে সেটা প্রশমিত করতে হবে তাকেই। মনির হোসেন খানের রিপোর্ট। গত বৃহস্পতিবার টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20 আর না খেললেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেন। তবে একই সঙ্গে দেশে ফেরা এবং দেশ থেকে সেফ এক্সিটের নিশ্চয়তা চান বিসিবির কাছে। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিতের এখতিয়ার বোর্ডের নেই, বল তুলে দেন সরকারের কোর্টে। এ প্রসঙ্গে রবিবার সংবাদ মাধ্যমে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য, এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। উপদেষ্টা জানান, মাঠের বাইরে ব্যবসায়িক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সাকিব সমালোচিত। মানুষের মাঝেও আছে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের দায়িত্ব নিতে রাজি নয় সরকার। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর 1 জন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। সাকিবের নিরাপত্তা ইস্যুর সমাধান না হলে কানপুর টেস্টই হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গুতে আজও 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটি এই সময়ের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে 158 জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 8 জনের মধ্যে 5 জনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে। বরিশাল ও খুলনা বিভাগে 1 জন করে মারা গেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 1221 জন রোগী। এর ফলে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 29,786 জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি 3,297 জন রোগী। এর মধ্যে ঢাকায় 1,669 জন, ঢাকার বাইরে 1,626 জন। বাংলাদেশের লক্ষ্য অর্জনে সৌদি আরব সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসেফ ইসা আল দুহাইলান। সৌদি আরবের 94তম জাতীয় দিবস উপলক্ষে রাতে ঢাকায় সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইউসেফ ইসা আল দুহাইলান। 32 লাখ বাংলাদেশি সৌদি আরবে কাজ করে উল্লেখ করে তার দেশ বাংলাদেশিদের আরও ওয়ার্কিং ভিসা দেবে বলে রাষ্ট্রদূত জানান। তিনি বলেন, তার দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে 2 রাষ্ট্রের মধ্যে বিরাজমান দ্বন্দ্বের সমাধান চান তারা। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় ঢাকা। জানান, বাংলাদেশও 2 রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধানের পক্ষে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরে 2 দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব মামলা প্রত্যাহার করে শিগগিরই তারেক রহমানকে বিজয়ীর বেশে দেখতে চায় দেশের মানুষ। বিকেলে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যত দ্রুত সম্ভব একটি আদেশের মাধ্যমে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। অনুষ্ঠান শেষে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিংড়া রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন। যত তাড়াতাড়ি পারেন আমার নেতা মামলা, একটা অর্ডার, শুধু একটা অর্ডার, এক অর্ডারে মামলা
প্রত্যাহার হয়ে যেতে পারে। আমরা চাই অতি সত্ত্বর তার মামলা প্রত্যাহার করে বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি তারেক রহমানকে আমাদের মাঝে ফেরত দেবে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ও সংঘর্ষের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। বিকেলে কমিটির সদস্যরা খাগড়াছড়ি জেলা সদর পরিদর্শন করেন, কথা বলেন ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। নিহত ৩ জনের স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। এর আগে সকালে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে তদন্ত কমিটির 7 সদস্য খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কোয়ার এলাকা পরিদর্শন করেন। কমিটির প্রধান জানান, ক্ষতিগ্রস্ত, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সহ সবার সাথে কথা বলে সহিংসতার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। গত 18 সেপ্টেম্বর সকাল 7টার দিকে খাগড়াছড়ি জেলা সদরে ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার জেরে সহিংসতায় খাগড়াছড়িতে 3 জন ও রাঙামাটিতে 1 জন সহ নিহত হয় 4 জন। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। রবিবার সকালে রাজধানীর পল্টন অডিটর স্টেডিয়ামে ওয়ালটন ক্রাফট ফুটবল ফেস্টিভ্যাল উদ্বোধন করে তিনি কথা বলেন। এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। চাঁদাবাজির অভিযোগ থাকলে নগরবাসীকে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলে জানান ডিএমপি কমিশনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের মেধাবী ছাত্র শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ স্মরণে উদ্বোধন করা হয়েছে শহীদ আহনাফ মেমোরিয়াল। ঢাকার শহীদ শাহীন কলেজে উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহনাফের মা, বাবা, ছোট ভাই এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 অগাস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ। বিএএফ শাহীন কলেজের পক্ষ থেকে শহীদ আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপন সহ আহনাফের মৃত্যু দিবসকে আহনাফ দিবস হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেওয়া হয়। আহনাফের ছোট ভাই বিএএফ শাহীন কলেজ ঢাকায় বিনা বেতনে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে তার ছোট ভাইকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। মাননীয় উপদেষ্টারা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখো একজনের, তাদের উপরে আমাদের আস্থা, তাই না? কারণ তারা এমনভাবে তারা শিক্ষিত, এত রেসপেক্টেড পিপল যে তাদেরকে আমরা আজকে এই বয়সকালেও তাদের উপরে আমরা ভরসা রেখেছি, সঠিক তাই না? তোমাদেরকে আরও এখন ইয়াং হিসেবে তোমাদেরকে নেতৃত্ব নিতে হবে আফটার ইউ আর প্রিপেয়ার ফর ইট। তো আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। এয়ারফোর্স শাহীন স্কুলের পাশে আমরা সবসময় ছিলাম এবং থাকবো। আমি একজন বীর যোদ্ধার মা, এটা আমার কাছে অনেকটা গর্বিত। তার সাথে আবার নিজেকে অনেক ভিতরের কষ্টটাকেও অনেক ফিল করি যে আমার বাচ্চাটা নেই। প্রিয় শাহীনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং আমাদের যে মাননীয় বিমান বাহিনীর প্রধান, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কিছু করার জন্য, আমার ছেলেকে এতটা সম্মান দেওয়ার জন্য। শূন্য পদে বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, বিভিন্নভাবে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষক নিজ নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করে আসছেন। নামমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া ও 500 টাকা চিকিৎসা ভাতা সহ 12,500 টাকা বেতন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এর মধ্যে সরকার শিক্ষকদের কষ্টের কথা চিন্তা করে পারস্পরিক বদলি চালু করেছেন, যা দিয়ে 1% শিক্ষকও উপকৃত হবেন না বলে দাবি তাদের। তাই অবিলম্বে সর্বজনীন বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। শূন্য পদের বিপরীতে আমাদের একটি সর্বজনীন বদলি নীতিমালা প্রণয়ন করার জন্য, যাতে করে যে প্রতিষ্ঠানে পদ শূন্য থাকবে সেই শূন্য পদের ভিত্তিতে আমরা আমাদের নিজ জেলা বা উপজেলায় আমরা ফিরে যেতে পারবো। এতে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে, আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা শূন্য পদে বদলির মাধ্যমে, সার্বজনীন বদলির মাধ্যমে
আমরা নিজ জেলা বা নিজ উপজেলায় পরিবারের সাথে থেকে এই আর্থিক দুরবস্থা নিরসন সহ মানসিক চাপ নিরসনের মাধ্যমে একটা সুন্দর শিক্ষা সমাজ এই দেশকে উপহার দিতে চাই। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে দৈনিক কালবেলার সাংবাদিককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তলবের ঘটনারও নিন্দা জানান কর্মরত সাংবাদিকরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সদস্যদের বিরুদ্ধে মামলা ও তলবের ঘটনার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ডিআরইউ। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, গত 16 বছরে ফ্যাসিবাদের দোসররা দেশের প্রতিটি সেক্টর থেকে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। এখন তারাই গণমাধ্যমের কণ্ঠ রোধে চাপ প্রয়োগ করছে। কর্মরত সাংবাদিকরা বলেন, সত্য সংবাদ ও দুর্নীতির খবর প্রকাশে এমন মামলা ও তলব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানান ডিআরইউ নেতারা। আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 30 বছরে পদার্পণ করল আল আরাফা ইসলামী ব্যাংক। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী সব শাখা ও উপশাখায় আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার, পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন পরিচালক অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বাড়ি, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনাল হেড, শাখা ব্যবস্থাপক বৃন্দ, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এসিআই কনজিউমার্স ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্সড ময়েশ্চারস বিউটি সোপ লিওনা। এই নতুন পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার্স ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের জিএম নাহিদ নওয়াজ এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ সহ আরও অনেকে। লিওনা বিউটি সোপ বাজারে পাওয়া যাবে রোজ অ্যান্ড গ্লিসারিন ও কোকোনাট মিল্ক, এই দুটি ভেরিয়েন্টে। ত্বকে আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রেখে কোমলতা ও উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করাই এই সোপটির বিশেষত্ব। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ হামলার 12 বছর হিসেবে সংঘদান, অষ্ট পরিষ্কার দান ধর্মসভা হয়েছে। এছাড়াও বিকালে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে মৈত্রী শোভাযাত্রা বের করা হয়। 12 বছর পার হলেও আদালতে বিচারাধীন এ সংক্রান্ত 18টি মামলার একটিরও বিচার কাজ শেষ হয়নি সাক্ষীর অভাবে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে রামু, লালচিং, সাদাচিং মৈত্রবিহার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। উত্তর মিঠাছড়ি প্রজ্ঞা মিত্র বনবিহারের অধ্যক্ষ বিজয় রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে পরিষদের সভাপতি কেতন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া সহ অনেকে বক্তব্য রাখেন সভায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আবারও খারাপ সময়ের সতর্কতা আসিফ নজরুলের। স্বৈরাচারের প্রেতাত্মাদের তৎপরতা দেখছেন বদিউল আলম মজুমদার। নতুন কর্তৃত্ববাদ দিয়ে প্রশ্ন ইফতেখারুজ্জামানের। অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনা ও 1-11 সুবিধাভোগীরা অভিযোগ মেজর হাফিজের। বাংলাদেশকে অস্থির করতে সাবধান, ভারতকে হুঁশিয়ারি রিজভির। বাংলাদেশ ব্যাংক আইএমএফ বৈঠক, আর্থিক খাত সংস্কারের সহায়তা দেবে আইএফসিও। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ উদ্ধারের তথ্য। সজীব ওয়াজের জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। জামিন আবেদন শিগগিরই। ক্রিকেটার সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নিলেও রাজনীতি নিয়ে জনগণের ক্ষোভ প্রশমনের দায়িত্ব তার নিজের, জানালেন উপদেষ্টা আসিফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এর আগে রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।